আজকে আমাদের প্রথম ক্লাস আমরা শুরু করব তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি দিয়ে। সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি এবং অপরটি হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি। চল আমরা দেখে আসি যে নন পজিশনাল এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। দেখো, এটি হচ্ছে 1 এবং এটি রোমান সংখ্যার এটিও কি হবে? এটিও 1 আমরা জানি। তাহলে দেখো, এখানে পাশের 3টা 1 মিলে কত হবে? রোমান সংখ্যার পাশের 3টা 1 মিলে এর মান হচ্ছে 3। কিন্তু আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি এখানে 3টা পাশাপাশি 1 মিলে কত হবে? 111। এটা 111 কেন হচ্ছে? দেখো, এখানে তার একটা নিজস্ব মান আছে এবং এর অবস্থানের একটি মান আছে। দেখো, এখানে যে 1 আছে, 1 আমরা কি বলবো? 1 হচ্ছে একক। এই পাশের মিডল একটা কি হবে? এটা 1 হবে দশক এবং এই পাশের যে 1 আছে এই একটা হবে শতকের ঘরে, তাই না? তাহলে কি হবে? এটা হচ্ছে 1, এটার মান হচ্ছে 10 আর এটার মান হচ্ছে 100। তাহলে এইটি 3টি আমরা যোগ করে কত পাচ্ছি? এটি হচ্ছে 111। দেখো, এইটি ছিল একটি 1, এটিও 1। এখানে পাশাপাশি 3টা 1 মিলেও হয়েছে 3 এবং এখানে পাশাপাশি 3টা 1 মিলে হয়েছে 111। এটি কেন হয়েছে? যেহেতু এইটার তার একটা নিজস্ব মান থাকবে এবং এর একটি পজিশনাল মান আছে, তাই না? তার একটা অবস্থানগত মান আছে। তার আমরা কি বলবো? যে সংখ্যার শুধু তার নিজস্ব মান থাকে না, তার সাথে তার অবস্থানগত মান থাকে, সেটা হচ্ছে পজিশনাল। এবং যে সংখ্যার শুধু নিজস্ব মান থাকে, তার অবস্থানগত মান থাকে না, তাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখেছি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার নিজস্ব মান থাকে, অবস্থানগত মান থাকে না। তার মানে কি? যার শুধুমাত্র নিজস্ব মানটা আছে, অবস্থানগত মান নেই, তাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলোর পজিশন বা অবস্থানের কোনো গুরুত্ব পায় না, ফলে অঙ্কগুলোর কোনো স্থায়ী মান থাকে না। তার মানে এখানে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করব এখানে তার পজিশন বা অবস্থানের কোনো গুরুত্ব নাই, এর ফলে কী হবে না? তার স্থানীয় মান ব্যবহার করা হয় না। যেমন হায়ারোগ্লিফিক্স। দেখো, এখানে একটা 1 দ্বারা 1, পাশে 2টা 1 দ্বারা কী হয়েছে? 2, পাশে 3টা 1 দ্বারা 3 প্রকাশ করতেছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তারা বিভিন্ন মান প্রকাশের জন্য তারা বিভিন্ন চিহ্ন ব্যবহার করতো। এটা শুধুমাত্র এই যে সংখ্যাগুলো বা প্রতীকগুলো ব্যবহার করতো, এখানে তার নিজস্ব মানটাই বিদ্যমান ছিল, এখানে কোনো অবস্থানগত মান ছিল না। এবার হচ্ছে রোমান সংখ্যা। দেখো, রোমান সংখ্যা একটা 1 দ্বারা 1, 3টা দাগ দ্বারা 3, বি দ্বারা তারা কী প্রকাশ করতো? 5। দেখো, এইখানে তারা 10 প্রকাশের জন্য এক্স প্রকাশ করতো। দেখো, এখানে একটা সংখ্যা প্রকাশ করা যায় যে 10-এর আগে যদি কোনো ছোট সংখ্যা ব্যবহার করা হয় তাহলে 1 মাইনাস করতে হয় এবং যদি পরে ব্যবহার করা হয় তাহলে 1 প্লাস করতে হয়। তার মানে হচ্ছে এটা 10 এবং 1 দুইটা মিলে হবে 11, তাই না? দেখো, এখানে 10 এবং 1 মিলে কত হয়েছে? 11। তার মানে এটা শুধুমাত্র এই সংখ্যাটার মান 10 এবং এই সংখ্যার মান 11, দুইটি মান মিলিত হয়ে এখানে 11 হয়েছে। এবার দেখো, ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি। ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি, এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন হয়। ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি এটা হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা তোমাদের মনে রাখতে হবে যে ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি এটা ছিল হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখানে দেখো, এখানে একটা হচ্ছে ফানেলের পদ্ধতি ব্যবহার করে তারা 1 প্রকাশ করতো, 2টা ফানেল দ্বারা 2 প্রকাশ করতো। এইভাবে তাদের কি গণনা কাজ সম্পন্ন করতো। এরপরে আসি মাইন সংখ্যা পদ্ধতি বা মাইন সভ্যতায় তারা যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করতো সেটা হচ্ছে মাইন সংখ্যা পদ্ধতি। এখানে তারা একটা ডট দ্বারা 1, 2টা ডট দ্বারা 2 প্রকাশ করতো। 5কে প্রকাশ করার জন্য তারা একটা এইভাবে একটা হরিজন্টাল দাগ প্রকাশ করতো, যার দ্বারা তারা 5 মানকে প্রকাশ করতো। দেখো, এখানে তার শূন্যের জন্য তারা হচ্ছে একটি ঝিনুকের মতো একটা আকৃতি ব্যবহার করতো। তো এই ক্ষেত্রে একটা এমসিকিউ প্রশ্ন হয় যে মাইন সভ্যতা মাইন সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক? মাইন সংখ্যা পদ্ধতি এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে 20 ভিত্তিক। আমাদের এমসিকিউতে এই প্রশ্নগুলো খুব বেশিরভাগ সময় চলে আসে যে মাইন সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক। মাইন সংখ্যা পদ্ধতি হচ্ছে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এখন আমরা দেখব পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা দেখে এসেছি যে সংখ্যার পদ্ধতিতে সংখ্যার নিজস্ব ও অবস্থানগত মান থাকে। কারণ যে সংখ্যার শুধু নিজস্ব মান থাকবে না, সাথে তার অবস্থানগত মানও থাকবে, তাকে বলা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার ব্যবহৃত অঙ্কসমূহের নিজস্ব মান, স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির ভিত্তির সাহায্যে সংখ্যার মান নির্ণয় করা হয়। যে কোনো পজিশনাল সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করতে গেলে আমাকে 3টা মান প্রয়োজন হবে। একটা হচ্ছে তার নিজস্ব মান কী আছে সেটা দেখতে হবে,
তার স্থানীয় মান কী হবে, আমার স্থানীয় মান বের করতে হবে, এবং সংখ্যা পদ্ধতির ভিত্তি কী আছে, এই তিনটার সমন্বয় করে আমাদের যে কোনো পরিচালন সংখ্যা মান নির্ণয় করা সম্ভব। আচ্ছা, এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, দেখো পরিচালন সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়। পরিচালন সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তাহলে এখন আমরা শুরু করবো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই মাত্র দুইটি প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যার বেজ হচ্ছে 2। যার বেজ হচ্ছে 2, দুঃখিত এটা নিচ্ছে হবে, এর বেজ হচ্ছে 2। তা বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটা অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে 2। আচ্ছা, এরপর দেবো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে 8টি, দেখো 0 থেকে 7 পর্যন্ত প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, এর ভিত্তি হচ্ছে 8। তাহলে বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপরে আসবো ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে, দেখো যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। যেটা আমরা পূর্বে থেকে যে সংখ্যাগুলো আমরা পূর্বে থেকে ব্যবহার করে আসছি সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যাগুলোতে বা এই সংখ্যা পদ্ধতি সাধারণত 0 থেকে 9 পর্যন্ত আমরা অঙ্কগুলো বা চিহ্নগুলো ব্যবহার করে থাকি। এটি হচ্ছে একটি ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে 10। এরপরে দেখো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা কাকে বলে, দেখো এখানে হেক্সা অর্থ 6 এবং ডেসিমেল কত ছিল 10, তার মানে এই দুটো মিলে আমাদের তৈরি হয়েছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমাদের ডেসিমেল কত ছিল, পূর্বে ক্লাস যখন দেখলাম তখন দেখেছি 0 থেকে 9 পর্যন্ত এটি ছিল হচ্ছে ডেসিমেল, এবং এ থেকে এ পর্যন্ত এই সংখ্যাগুলো হবে হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে কি হবে, যে সংখ্যা পদ্ধতিতে মোট 16টি 0 থেকে 9 এবং এ থেকে এ পর্যন্ত মোট 16টি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। দেখো এখন আমরা এক নজরে সবগুলো সংখ্যা পদ্ধতি এবং তার বেসগুলো দেখে আসি। বাইনারি সংখ্যা পদ্ধতি, এখানে ব্যবহৃত অঙ্ক বা মৌলিক চিহ্ন হচ্ছে দুইটি, একটা হচ্ছে 0 এবং অপরটি হচ্ছে 1, এই জন্য বেজ হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতি, এখানে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, এই জন্য এই বেজ হচ্ছে 8। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য বেজ হচ্ছে 10। এবং হেক্সাডেসিমেল, যেখানে 0 থেকে 9 এবং এ থেকে এ পর্যন্ত মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য বেজ হচ্ছে 16। দেখো এখানে 0 থেকে 9 গুলো যে ডেসিমেল মান ছিল, এরপর আমাদের কি হবে, এ, বি, সি, ডি, ই এবং এফ। তাহলে এখানে এর মান হবে 10, বির মান হবে 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14 এবং এফের মান 15 হিসেবে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, দেখো 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এরপর যখন 10 লিখবো আমরা 10 না লিখে তার পরিবর্তে হেক্সাডেসিমেলে এ লিখবো, 11 জন্য বি লিখবো, 12 জন্য সি, 13 জন্য ডি, 14 জন্য ই এবং 15 জন্য আমরা এফ প্রকাশ করব। তো এখন হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি, প্রশ্ন হতে পারে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন সমূহকে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। যেমন বাইনারি ভিত্তি, এখানে মোট 2টা অঙ্ক ব্যবহার করা হয়, এই জন্য বেস হচ্ছে 2, তাই না। অক্টাল সংখ্যা কি হবে, এখানে মোট 7টা ছিল 0 থেকে 7 পর্যন্ত, মোট 8টা অঙ্ক ছিল, এই জন্য বেস হচ্ছে 8। তাহলে যদি তোমাকে প্রশ্ন করা হয় 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি বা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে কি হবে, যার ভিত্তি হবে 5 সেই সংখ্যা বলা হবে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে এর ব্যবহৃত সংখ্যাগুলো বা মৌলিক প্রতীক চিহ্নগুলো কি হবে, তাহলে বলবো 0, 1, 2, 3 এবং 4, যেখানে এই মোট 5টি
প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হবে তাকে বলা হবে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন যদি বলা হয় 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? প্রশ্ন হচ্ছে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি 0, 1, 2, 3, 4, 5 এবং 6, তার কি হবে যে সংখ্যাতে মোট 7টা অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা দেখো, এখানে আমরা একটি চার্ট তৈরি করেছি যেখানে আমরা 0 থেকে 29 পর্যন্ত ডেসিবেলের সমতুল্য বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল মান কী হবে সেটা আমরা নির্ণয় করব। দেখো, আমাদের ডেসিবেল সংখ্যা লেখার জন্য 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9 আমাদের ডেসিবেল সংখ্যা পদ্ধতি কী ছিল? যেখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা প্রতীক ছিল, সেটা ছিল ডেসিবেল সংখ্যা পদ্ধতি। দেখো, আমি 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যা আমি লিখেছি। তাহলে 9 পরে আমি কত লিখব? 9 পরে কত লেখা যায়? আমরা তো জানি যে ডেসিবেল সংখ্যা পদ্ধতি সাধারণত 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। যেহেতু আমি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি, এরপরে কত লিখব? 9 পরে তো কোনো সংখ্যা নেই, তাই না? তাহলে দেখো, এই সংখ্যাগুলো আগে আমি যদি এখানে 0 ব্যবহার করি তাহলে মানে কোনো পরিবর্তন হবে? এই সংখ্যাগুলোর আগে আমি 0 ব্যবহার করলেও এই মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি বলতে পারি এই সবগুলো সংখ্যার আগে যদি 0 দিয়ে মানগুলো প্রকাশ করা আছে, তাহলে এর পরের মানটা কত লিখতে পারি? যেহেতু আবার আমাকে নতুন করে 0 থেকে শুরু করতে হবে, 0, 1, 2, 3, এবং দেখো এখানে যেহেতু আমি 0 একবার ব্যবহার করেছি, তা আমি 0 ব্যবহার না করে তার পরের মানটা ব্যবহার করবো। তার মানটা কত আছে? 1। তাহলে কি লিখবো? 9 পরে আবার 0, 1, 2 লিখে এর পাশের সংখ্যাটা আমরা 0 পরিবর্তে 1 লিখবো। তার কত হবে? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখো, আমাদের 19 মানটা ছিল ডেসিমেলের ম্যাক্সিমাম মান ছিল 9, তাই না? তাহলে এরপর মান আবার কত হবে? আবার 0 থেকে শুরু হবে 0, এবং যেহেতু এই পাশের মানটা 1 ছিল, তাহলে পরের মানটা কত হবে? 1 এর পরবর্তী মান 2 হবে। সেহেতু কত হবে? 20, 21, 22, 23, এইভাবে কত আসবে? 29। তাহলে 29 এর পরের মানটা কত হবে? 9 পরে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে কত দিয়ে? 0 দিয়ে শুরু করতে হবে, তাই না? এরপরে মান হবে 0, এবং 2 এর কত হবে? 3, তার মানে হচ্ছে 30 বা 4টা আমাকে লিখতে হবে। যদি আমি এইভাবে অক্টাল মানটা প্রকাশ করতে তাহলে কি করব? দেখো, অক্টাল সংখ্যা পদ্ধতি কি ছিল? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তার কি যেখানে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হতো তাকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে এখানে আমরা লিখতে পারি 0, 0, 0, 1, 0, 2, 0, 3, 0, 4, 0, 5, 0, 6, 0, 7। তাহলে কি দেখো, আমাদের এই মানগুলো 1, 2 লেখা যে কথা, আর 0 যোগ করে মানটা লেখা একই কথা হবে। তাহলে এখন আমি 7 পরে কত লিখবো? আমরা যদি 7 অক্টাল লিখি, 7 পরে কখনো 8 হয় না, তাহলে 7 পরে কত লিখবো? আমাকে আবার নতুন করে 0 থেকে শুরু করতে হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, তাই না? তাহলে এই সংখ্যাগুলো পৃথক করার জন্য কি করবো? পূর্বে ছিল 0 দিয়ে, এখন আমরা কি ব্যবহার করবো? সেখানে 0 পরিবর্তে 1 ব্যবহার করবো। সেটা কত হবে? 7 এর পরে 1, 0, 1, 1, 1, 2, 1, 3 এইভাবে করে মানটা চলতে থাকবে। দেখো, যখন 1, 7 আসবে আমরা কি জানি? 7 এর পরের মান কত হবে? 0। 7 এর পরবর্তী মান কত হবে? 0, এবং এখানে 1 এর পরবর্তী মান কত হবে? 2। তাহলে একইভাবে লিখবো 2, 0, 2, 1, এভাবে কত আসবে? 2, 7 আসবে। তাহলে 2, 7 এর মান পরবর্তী মানটা কত হবে? 2, 7 এর পরবর্তী মানটা কত হবে? যেহেতু আমার কি 7 এর মান নাই বা নতুন শুরু করতে, তাহলে কত লিখবো? 0, এবং 2 এর পরে কত আসবে? 3। তাহলে আমাকে এইভাবে অক্টাল মানটা কাউন্ট করতে হবে বা গণনা করতে হবে। দেখো, এখন যদি আমরা হেক্সাডেসিমাল প্রকাশ করি তাহলে কীভাবে করবো? আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এ পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করা হয়। তাহলে দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পরে কত আসবে? 10। তো আমরা জানি হেক্সাডেসিমাল তো 10 প্রকাশ করা যায় না, তো আমাকে কত লিখতে হবে? 10, যার মান হবে A, এর মান হবে B, 12 মান হবে C, 13 মান হবে D, 14 মান হবে E, এবং 15 মান হবে F। তাহলে দেখো, আমাকে যেহেতু আমি সর্বোচ্চ মানে পৌঁছে গেছি, তাই না? যেহেতু আমার হেক্সাডেসিমাল সর্বোচ্চ মান লেখা হয়ে গেছে, এরপরে আমি কী করবো? যেহেতু এখানে পূর্বে আমি 0 ব্যবহার করতাম, তাহলে এর পরিবর্তে এর পরে হবে 0, আর 0 এর পরে হবে 1 বা 1। তাহলে কত লিখবো? এর পরে হচ্ছে 10, তারপর কত লিখবো? 11, 12, 13, 14 এভাবে করে আসতে থাকবে। দেখো, এর কত লেখা আছে? 19, 1 এর পরে কত হবে? 1A। তো এখানে না 9 এর পরে 20 কেন হয়নি? আমরা জানি হেক্সাডেসিমেলে 19 এর পরে কত হবে? 1A কে লিখতে হবে। যেহেতু 9 এর পরে ABC লিখতে হয়, সেহেতু 9 এর পরে 1A হবে। তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে যে 1F এর পরবর্তী মানটা কত হবে?
ওয়ান এফ এর পরবর্তী মানটা কত হবে? তাহলে আমরা কি বলবো যে এফ এর পরে যেহেতু আর সংখ্যা নেই তাহলে কত হবে 0 এবং 1 এর পরে 2 এইভাবে করে মানটা চলতে থাকবে। তাহলে কত হবে 20 21 22 এবার কত 29 আসবে। 29 এর পরে কত লিখবো 2a, তাহলে কত 2a 2b এবার করে আসবো কত 2f পর্যন্ত। তো 2f এর পরবর্তী মানটা কত হবে? 2f এর পরবর্তী মানটা কত হবে? দেখো এখানে যদি f এর পরে কোনো মান নেই তাহলে কত হবে 0, 2 এর পরে হবে 3, তাহলে 2f এর পরের মানটা হচ্ছে 30 বা 30। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করব যেটি বিগত বিভিন্ন বোর্ডে এসেছে। দেখো এখানে প্রশ্ন ছিল 48c এর পরবর্তী মান কত? 48c এর পরবর্তী মানটা কত হবে? আচ্ছা দেখো আমি যদি এখানে ব্যবধানগুলো দেখি, ব্যবধানগুলো কত হবে একটু বলো তো। 48c এর ব্যবধানগুলো কত দেওয়া আছে দেখো। দ্বিতীয় পদ থেকে প্রথম পদের ব্যবধান কত? 8 - 4 সমান হচ্ছে 4। তাহলে কি হবে আমাদের হেক্সাডেসিমাল মান c আছে, তা c পরবর্তী মানটা কত হবে? c পরবর্তী মানটা কত হবে? তাহলে কি হবে যে আমাদের c হবে তার থেকে 4 ঘর যোগ করে আমরা যে মানটা পাবো সেই মানটাই হবে। তাহলে কি লিখবে দেখো c d e f, তাই না? এফের পরবর্তী মানটা কত সেটা আমরা জানি। এফের পরে কত হবে? যদি এফের পরে সংখ্যা নাই তাহলে কত হবে 0 এবং 1, তাই না? তাহলে আমাদের সির পরে 1 2 3 4 নম্বর কত 10, তো অ্যান্সার হচ্ছে 10।